আমি মনে আছে রাজস্থান ঘুরছিলাম, একটা কাজের জন্য আমি গেছি ওখানে। আমি দেখলাম একটা বিস্তীর্ণ মাঠ। আমি গাড়িতে ছিলাম, হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। একটি মেয়েকে দেখলাম দূর থেকে, সে হেঁটে চলেছে কোনো একটা কাজের জন্য কোথাও যাচ্ছে দেখেই মনে হলো, এবং দূর থেকে দেখে এটা বুঝতে পারলাম যে তার খুব একটা বয়স ছিল না, মোটামুটি ইয়াং বলা যেতে পারে। ওই মাঠে কোনো মানুষ নেই, কিছুই নেই, অথচ মেয়েটি তার পেট পর্যন্ত ঘোমটায় ঢাকা, সে একাই হাঁটছে, কোনো একটা কাজে যাচ্ছে। এবার কোনো একটা সময় হয়তো পুরুষ থেকে নিজেকে আলাদা করার জন্য এই প্রথা তৈরি হয়েছিল, এরকম একটা জীবনের একটা উপাদান হিসেবে একটা এসছিল। সেখানে কোনো পুরুষ তো ছিলই না, কোনো নারী, কোনো মানুষই ছিল না, অথচ সে ঘোমটায় ঢাকা, প্রায় সমস্ত শরীরটাই যেন ঘোমটায় ঢাকা। এই যে ইমেজ, এই যে ঘটনাটা আজও আমি তাকালে দেখতে পাই। এটা একটা ঘটনা ঘটছে, বা সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে এই চর্চাটা এখনও আছে, রয়ে গেছে, সেই জায়গা থেকে যারা শিল্প সংস্কৃতি চর্চা করছেন, সিনেমা চর্চা করছেন, আমাদের বন্ধুবান্ধবদের এই সংক্রান্ত নানা রকমের আলোচনা আমরা করেছি। তো আমি বুঝলাম যে এবার তখন আমার মনে হলো যে এই বিষয়গুলোকে একসঙ্গে করে আমি একটা সিনেমা লিখব। সেটা হলো আইডিয়াটার সিড। একদম সেই আইডিয়ার সিড হচ্ছে ওটা। তারপর আমি আস্তে আস্তে এবার একটা সিনেমার আকারে লেখা। এইবার হচ্ছে যে তুমি একটু আগে বললে যে এই যে একটা অনেস্টি বলো, যে একটা দর্শন বলো, জীবন দর্শন, এবং যে শিল্পচর্চাটা আমি করছি, যে সিনেমা শিল্পের আমি পথে হাঁটছি, তারও তো কিছু দাবি দেওয়া থাকে। সেটাকে নিয়ে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে। সমস্তটাই আমি যেন অঙ্কের মতো হিসেব করে 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 এই সিনেমাটার, এই গল্পের মধ্যে আমি নিয়ে এগিয়েছি আর কি। এবার এটা তো হলো, তোমার সিনেমাটা তৈরি করলে, এবার আমির খান অবধি পৌঁছলে কি করে, এই গল্পটা একটুখানি শুনি। আচ্ছা, তখন মনে আছে বম্বে বসে আমি সিনপসিসটা লিখেছি। একটা পজ ছিল, অন্য কিছু কাজ করতে হয়, করছিলাম নানা রকমের কাজ, কলকাতায় কাজ করছি, বম্বে কাজ করছি। সেই সময় হঠাৎ করে একদিন দেখলাম যে সিনেস্তান স্ক্রিপ্ট কন্টেস্ট বলে একটা গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স, এই নামে এই বিষয়বস্তুতে একটা কম্পিটিশনের অ্যানাউন্স করা হয়েছে, যার মধ্যে মূলত বলা হয়েছে সে সিনিয়র, জুনিয়র, নতুন, পুরনো, ভারতীয় যে কোনো স্ক্রিপ্ট রাইটার যেন অংশগ্রহণ করে, এবং বিদেশ থেকেও যেন কেউ অংশগ্রহণ করতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। যে কারণে নামটা ছিল গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স। বেসিক্যালি হিন্দি সিনেমার স্ক্রিপ্টের জন্য এই স্ক্রিপ্ট কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। বিশ্বাস করো, আমার সেদিন দেখে আমার মনে হয়েছে এই লাপাতা লেডিজ, এটাকে আমি পাঠাবো। এবার মজার ঘটনাটা হচ্ছে, লাপাতা লেডিজের ইংলিশ নাম ছিল টু ব্রাইডস। পরবর্তী সময়ে আমির খানজি এবং টিমের অন্যান্য সবাই চাইছিলেন যে এটার একটা হিন্দি নাম হোক, সেই জন্য টু ব্রাইডসটা আমরা সবাই মিলেই সর্বসম্মতিক্রমে ওটা লাপাতা লেডিজ হয়। এবার টু ব্রাইডস নামে আমি স্ক্রিপ্টটা লিখেছি, সিনপসিস লেখা রয়েছিল। তখন দেখলাম যে হাতে বেশি সময় নেই, 1.5 মাস সময় আমি পুরো স্ক্রিপ্ট কমপ্লিট করি। আচ্ছা, 1.5 মাস সময় করে আমি পাঠাই, এবং আমার মনে হয়েছিল যে এটা সিলেক্ট হবে। ঘটনাটা ঘটলো হচ্ছে, প্রায় 4000 প্রতিযোগী ছিল সেই কন্টেস্টে। 4000 থেকে অ্যানাউন্স করা হয়েছিল, বলা হয়েছিল যে টপ 5 স্ক্রিপ্ট রাইটার্সকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমার কীরকম একটা ধারণা ছিল যে টপ 5 স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমার এই লাপাতা লেডিজ বা টু ব্রাইডসের স্ক্রিপ্ট নির্বাচিত হবে, এবং তাই ঘটল। সেটা 2018-র শেষের দিকটায়, নভেম্বরে হয়েছিল। মানে অ্যাওয়ার্ড সেরেমনি নভেম্বর 2018, মানে 6 বছর আগে। 6 বছর আগে। আচ্ছা। তো 18-তে উনি, হ্যাঁ প্রায় 6 বছর হতে চলল, রাইট। তো তখন ওটা কম্পিটিশনটা হয়, আমি অ্যাওয়ার্ড পাই, এবং আমিরজি সঙ্গে সঙ্গে আমাকে ওনার বাড়িতে ইনভাইট করেন। উনি আরেকবার শুনতে চেয়েছিলেন আমার মুখ থেকে স্ক্রিপ্টটা। তো স্ক্রিপ্ট ন্যারেশন হয়েছিল ওনার বাড়িতে, এবং তখনই উনি আমাকে অফারটা দিয়েছিলেন যে আমার দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে স্ক্রিপ্ট। 1 মিনিট দাঁড়াও, এইটা শুনতে খুব সোজা লাগছে,
গেলাম, একটা ইয়ে হয়ে গেলো, একটা সিলেক্ট হয়ে গেলো, আমির খান ডেকে পাঠালো। এটা তো ব্যাপারটা তো এরকম। এইটা তোমার কিরম মনে হলো সেই সময়, সেটা একটু বলো। মানে আমির খান, মানে একটা স্ক্রিপ্ট সিলেক্ট হলো, ঠিক আছে, এটা তো প্রথম প্রাথমিক ব্যাপার। তারপর আমির খান ডেকে পাঠালো, মানে আউট অফ বম্বেতে এত মানুষের মধ্যে যে কজন ডাকলে প্রচণ্ড আনন্দ হওয়ার কথা, তার মধ্যে একজন তোমাকে ডেকেছে। এটা কিরম, এটা হাউ ডিড ইউ ফিল, কিরম ছিল ফিলিংটা? এটা সত্যি মানে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। এবার তার পেছনের মানে ঘটনা আমি বলি কয়েকটা। যখন আমি এই সিনেমাটা লেখা শুরু করি, তখন আমি বম্বেতে আমার এক বন্ধু কাস্টিং ডিরেক্টর, তাকে আমি একবার বললাম যে আমি একটা স্ক্রিপ্ট লিখছি, আমির খানের সঙ্গে একটু যোগাযোগ করে দিতে পারিস? মানে এটাই সব হওয়ার আগেই? অনেক আগের ঘটনা বলছি, এটা বলছি প্রায় 10 বছর আগের ঘটনা, প্রায় 10 বছর আগের ঘটনা। যখন আমার সিনপসিস কমপ্লিট হলো, তখন ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল যে আমির খানের পাড়ার পাশের বাড়ির মানুষ ওনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকতে হয়, এটা পসিবল না ইয়ার, কারণ অনেক খাটতে হবে। তো আমি ওর কথায় খুব একটা মানে আমার মনে খুশি হইনি। আমি ভাবনা চিন্তা করছিলাম বিষয়টা কোথায় দাঁড়ালো। যখনই আমি সিনপসিস লিখলাম এবং আমি গল্পটাকে, স্ক্রিপ্টটাকে মাথায় সাজিয়ে নিচ্ছি, এবার আমি লিখব, তখন আমার মনে হলো যে আমির খানের সঙ্গে মিট করে ওনাকে বলবো উনি প্রডিউস করবেন কিনা। আর এটা আমি লিখছিলাম আমার নিজের জন্য, লিখেছিলাম আমি এটা ডিরেক্ট করব, এই সিনেমাটা আমি ডিরেক্ট করব বলে আমার নিজের জন্য একটা স্ক্রিপ্ট লিখছিলাম। আবার পাশাপাশি মনে হলো যে আমির খানের মতো মানুষ যদি এটা প্রডিউস করেন এবং ওনার ভালো লাগবে, এটা, এই আত্মবিশ্বাসটা খুব মানে ছিল আমার মধ্যে। কি অদ্ভুত ব্যাপার, তুমি আগেই ভেবেছো, আবার তারপরে এই ঘটনাটা এক্স্যাক্টলি এটাই হলো। মানে এটা আমি আমির খানকে বললামও একদিন। আচ্ছা, তারপর আমির খান ডাকলো, তারপর কি হলো? তারপর যেহেতু এটা কম্পিটিশনের অনেক আগেরই ভাবনা চিন্তা ছিল আমার, যে ওনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো, উনি প্রডিউস করবেন কিনা, আমি ডিরেক্ট করব, আমি লিখেছি এটা। সেটা ঘটনাটা গিয়ে দাঁড়ালো তারপর সিনেসান স্ক্রিপ্ট কন্টেস্টে। সেই প্রতিযোগিতার জুরি মেম্বার্স যারা ছিলেন তারা হলেন রাজকুমার হিরানিজি, জুহি চতুর্বেদীজি, অঞ্জুম রাজাবলিজি আর আমির খানজি। আচ্ছা, তো এই 4 জন ছিলেন জুরি মেম্বার্স। আমির খানই আমাকে সেই পুরস্কারটা দেন সেদিন। সেই টপ 5 স্ক্রিপ্ট রাইটার্সের মধ্যে আমি সেকেন্ডও হয়েছিলাম, মানে আউট অফ 4000 এটা সেকেন্ড হয়েছিল। এবং উনি মঞ্চ থেকে বারবার উনি বলছিলেন যে আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তারপরে পরে উনি ডাকলেন, তো তখনও আমি এটা ডিরেক্ট করব সেটাই আমার ইচ্ছে ছিল এবং পরিকল্পনা ওরমই ছিল। তো ওনার সেই পুরো টিম সহ সবাই শুনলেন আমার ন্যারেশন, সবার ভালো লেগেছে। তার পরবর্তী সময় আমি চলে আসি, কলকাতায় আসি, উনি আবার খবর পাঠালেন আবার যাওয়ার জন্য, আবার গেলাম। উনি তখন অ্যাকচুয়ালি বললেন যে আমি প্রডিউস করতে চাই, কিরণ রাওজি এটা ডিরেক্ট করতে চান, ওনার খুব ভালো লেগেছে, আর আমি প্রডিউস করব, আপনি রাইটার হিসেবে থাকবেন। মানে এমনি আমার ইচ্ছেটা প্রকাশ করলেন। তখন আমি বলেছিলাম যে অত্যন্ত ভালো আমার লেগেছিল। আমি বললাম যে এটা তো অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট করবো বলে লিখেছি। তো তখন উনি তাতে কোনো রকম বাধা দেননি। উনি বললেন যে ঠিক আছে, যদি কখনো মনে হয় যে আপনি করবেন না ডিরেক্ট, তাহলে প্লিজ জানাবেন। তারপরও বহুবার ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। একটা সময় তখন অবধি তুমি এটাই ডিসাইড করেছিলে যে তুমি ডিরেক্ট করবে? হ্যাঁ, প্রায় 1.5 বছর আমি এই স্ক্রিপ্ট আমার কাছেই রেখে দিয়েছিলাম। টু ব্রাইডস বা লাপাতা লেডিজ আমার কাছেই ছিল, আমি ডিরেক্ট করব প্ল্যান ছিল। তো তার মধ্যে মাঝে মাঝে কথা হতো, উনি মাঝে মাঝে জানতে চাইতেন যে কীরকম চলছে বা কী করছি আমি। তো তারপর একটা সময়, এটা আরেকটা মজার ঘটনা হয়েছে, আমি আরেকটা স্ক্রিপ্ট লিখতে শুরু করি, আরেকটা আমি আইডিয়েশন হয়, এবং আমার মনে হলো যে এটা লাপাতা লেডিজের থেকেও ইন্টারেস্টিং হতে চলেছে। এটা যখন মনে হলো, সত্যি মন থেকে আমার একটা কীরকম লাগছিল যে আমির খান জি উনার এই এত ভালো ভালো কাজ করছেন, ওনাকে আমি বারণ করলাম, এটাও আমার মনে হতো। তারপর একটা সময়ের পর আমি সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, এটা আপনি প্রডিউস করুন, কিরণ জি ডিরেক্ট করুক,
আমি আরেকটা, সেটা আর বলা হয়নি ওনাকে, সেটা আমি লেখা চলছিল যে আমার মনে হলো যে এবার এটা হয়ে যাক, তারপর আমি আরেকটাও করব, এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা লাপাতা লেডিজের থেকেও ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে।